নমস্কার, নিউজ দেহের প্রাইম নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। ৭৫তম সংবিধান দিবস উপলক্ষে দেশের ঐক্য এবং অখণ্ডতাকে বজায় রাখার আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে দেশের ঐক্য এবং অখণ্ডতা রক্ষায় মৌলিক কর্তব্য পালনের আহ্বানও রেখেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভারতের সংবিধানকে রূপদানকারী যে স্বপ্নদর্শীদের সম্মান জানায় এবং এর মূল্যবোধকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি বলেও সংবিধান দিবসের হীরক জয়ন্তী উপলক্ষে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং বাংলাদেশে সংখ্যালঘু তথা হিন্দুদের ওপর ক্রমাগত আক্রমণের প্রতিবাদ করে অবিলম্বে এই ক্ষেত্রে পদক্ষেপ নেবার জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যসভার ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য। আগস্ট মাস থেকে শুরু হওয়া বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের উপর চলমান সহিংসতার কারণে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাংলাদেশ সরকারের উচিত তাদের নিরাপত্তা প্রদান করা এবং তাদের সম্মানের সঙ্গে জীবনযাপন করার পরিবেশ সৃষ্টি করা। ভারত সরকারের নিকটও এই বিষয়টি নিয়ে মনোযোগ দেওয়ার এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি বলে উল্লেখ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিকে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে ভারতের বিদেশ মন্ত্রক। মঙ্গলবার ৩ দিনের রাজ্য সফরে এলেন এডিজি বিএসএফ রবি গান্ধী। এদিন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে তাঁকে স্বাগত জানিয়েছেন আইসিএস প্যাটেল। বিশেষ করে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন প্রশাসনিক দিক নিয়ে আলোচনা করেছেন এডিজি বিএসএফ রবি গান্ধী। এদিন সাব্রুম স্থলবন্দরে আয়োজিত বিশেষ সম্মেলনে অংশ নেন তিনি। পরবর্তী সময়ে সাব্রুমে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন তিনি। বুধবারও রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করবেন এডিজি বিএসএফ রবি গান্ধী। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, এই জল্পনার মধ্যে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। পরবর্তী মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন একনাথ শিন্ডে। মঙ্গলবার রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণের কাছে পদত্যাগপত্র জমা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ডেপুটি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এবং অজিত পাওয়ারকে সঙ্গে নিয়ে পদত্যাগপত্র জমা দিলেন একনাথ শিন্ডে। পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য একনাথ শিন্ডেকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল রাধাকৃষ্ণন। উল্লেখ করা যেতে পারে, মহারাষ্ট্র বিধানসভার কার্যকাল শেষ হয়েছে মঙ্গলবার ২৬ নভেম্বর। এই আবহে ইতিমধ্যেই মহাজ্যোতি সরকার ভেঙে নতুন সরকার গঠনের শুরু হয়েছে প্রক্রিয়া। সদ্য অনুষ্ঠিত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২৮৮-র মধ্যে ২৩৩টি আসনে জয় পেয়েছে মহাজ্যোতি জোট। তার মধ্যে আবার ১৩২টি আসনে একাই জিতেছে বিজেপি। এই আবহে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। জাতীয় সংবাদ মাধ্যমগুলির রিপোর্ট অনুসারে দেবেন্দ্র ফডনবিসকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করার বিষয়ে অনড় বিজেপি। তবে মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়তে ইচ্ছুক নন একনাথ শিন্ডেও। তবে এই চাপানোত্তরের মাঝেই দলীয় সমর্থকদের বড় নির্দেশ দিলেন একনাথ শিন্ডে। দক্ষিণ মুম্বাইতে অবস্থিত মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন বর্ষার সামনে এসে জমায়েত করতে বারণ করলেন শিব সৈনিকদের, যা ঘিরে জল্পনা তখন তুঙ্গে। এদিকে একনাথকে ছাড়াও অজিত পাওয়ারের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হবে বিজেপি। তার ফলে শিবসেনার উপরে চাপ রয়েছে, তাই সবার নজর এখন একনাথের উপরে। এদিকে এনসিপি নিজেদের পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করেছে অজিত পাওয়ারকে। অপরদিকে শিবসেনাও নিজেদের পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নিয়েছে একনাথ শিন্ডেকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর এলাকায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আর্থিক সহযোগিতায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে মাছের খাদ্য তৈরির অত্যাধুনিক কারখানার উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। মধুপুর এলাকার বেকার যুবক পার্থ দেববর্মা সহ আরও ৪ জন যুবকের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় গোটা রাজ্যের মধ্যে কমলাসাগর বিধানসভা কেন্দ্রে প্রথম এই মাছের অত্যাধুনিক খাদ্য তৈরি
প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করা হয়। খাদ্য প্রক্রিয়াকরণ কারখানাটি স্থাপনের ফলে এলাকার যুবক যুবতীদের কর্মসংস্থানের পাশাপাশি বেকার যুবকদেরও স্বাবলম্বী হওয়ার একটি সুবর্ণ সুযোগ বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে এলাকার বিধায়ক অন্তরা সরকার দেব, জেলা সভাধিপতি সুপ্রিয়া দত্ত এবং মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় বেকারদের আত্মনির্ভর ও আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য তপশিলি জাতি ও তপশিলি জাতিভুক্তদের 60% ছাড় দেওয়া হয় বলে জানিয়েছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এটা ভারত সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এই স্কিমের অন্তর্গত। এই স্কিমের অন্তর্গত ভারত সরকার বিশেষ করে এসসি এবং এসটি কমিউনিটির লোক যারা আছে তাদেরকে এই ক্ষেত্রে আত্মনির্ভর করে তোলার জন্য এবং আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য এই সেক্টরে 60% ফসলে ন্যূনতম সহায়ক মূল্য সহ 12টি দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল সংগঠিত হয় শহর আগরতলায়। ওরিয়েন্ট চৌমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, 4টি শ্রম কোড বাতিল, রেগায় 600 টাকা মজুরি, দ্রব্যমূল্য হ্রাস, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সহ 12 দফা দাবিতে দেশব্যাপী মোদী সরকারকে সতর্ক করতে রাজ্যে রাজ্যে আন্দোলন সামিল হয়েছে ট্রেড ইউনিয়ন সমূহ এবং সারা ভারত কৃষক সভা বলে এদিন জানিয়েছেন কৃষক সভার রাজ্য সভাপতি পবিত্র কর। 3টি কৃষক আইন বাতিল করার পরও দাবিগুলো পূরণ করা হয়নি এখনো পর্যন্ত, তাই যৌথ উদ্যোগে রাজ্যে রাজ্যে আন্দোলন গড়ে তোলা হচ্ছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চা বলেও জানিয়েছেন কৃষক সভার রাজ্য সভাপতি। 2020 শ্রমিকরা ধর্মঘট ডেকেছিল শিল্পে 4 শ্রম কোড বাতিলের দাবিতে। ঠিক একই দিনে কৃষকরাও সেখানে দিল্লি চলো অভিযান ডাক দিয়েছিল, গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছিল। এরপরে কৃষকদের আটকে দেওয়া হয় এবং 384 দিন লাগাতার অবস্থান করে 750 জন শহীদের মৃত্যুবরণ করে তারপর নরেন্দ্র মোদী বাধ্য হয় 3 কৃষি আইন বাতিল করতে। কিন্তু এরপরেও আমাদের এই দাবিগুলি রয়েছে। কিন্তু আজকে 3 বছর পেরিয়ে 4 বছরে পড়েছে, এই দাবি মানা হয়নি। 2 বছর পেরিয়ে গেলেও 9 দফা দাবি পূরণ করা হয়নি। 3 মাসের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে আত্মসমর্পণকারী বৈরী সংগঠন ডিপ্রাইভ রিটার্নিং মুভমেন্ট কমিটির পক্ষ থেকে। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া থাকাকালীন তাদের 9 দফা দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু 2 বছর অতিক্রান্ত হওয়ার পরও তাদের দাবি পূরণ করা হয়নি বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়েছে আত্মসমর্পণকারী বৈরী সংগঠনের পক্ষ থেকে। তাদের দাবি পূরণের ব্যাপারে বর্তমান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলা সত্ত্বেও তাদের দাবি পূরণ করা হয়নি। আগামী 2 মাসের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ডিপ্রাইভ রিটার্নিং মুভমেন্ট কমিটির সাধারণ সম্পাদক অমৃত রিয়াং। তারপরে আমরা 25 সাবিতে যখন জানুয়ারি ফেব্রুয়ারি নতুন বছর আইব তখন যদি না দেয় তাহলে আমরা আন্দোলন 2 মাস আরো 2 মাস অপেক্ষা করব। তাহলে আপনি সোজা কথা, আপনারা 2 মাস বেঁধে দিচ্ছেন তাদের জন্য। 2 মাসের পরে আপনারা আন্দোলন যাচ্ছে। আভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচন নিয়ে পুরো মাত্রায় সক্রিয় রয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ইতিমধ্যেই 20% বুথ কমিটি পুনর্গঠন করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। 30 নভেম্বরের মধ্যে সমস্ত বুথ কমিটি পুনর্গঠনের পর 15 ডিসেম্বরের মধ্যে মণ্ডল এবং জেলা স্তরের নির্বাচন সম্পন্ন করবে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এক্ষেত্রে 30 ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে রাজ্য সভাপতি নির্বাচন। দলের অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচন নিয়ে পুরো মাত্রায় সক্রিয় হয়ে উঠেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। দলের কেন্দ্রীয় নির্দেশ পাওয়ার পরপরই মোট 3349টি বুথ কমিটি, প্রায় 20% কমিটির পুনর্গঠন
সম্পন্ন করে ফেলেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এই বুথ কমিটিগুলির সদস্য সংগ্রহের কাজ শেষ হওয়ার নির্বাচন প্রক্রিয়া সেরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি। ত্রিপুরা প্রদেশ বিজেপি থেকে পাওয়া তথ্য অনুসারে 30 নভেম্বরের মধ্যে পুনর্গঠন করা হবে সমস্ত বুথ কমিটি। এক্ষেত্রে মণ্ডল সভাপতিদের নির্বাচন করা হবে 15ই ডিসেম্বর থেকে। এই সময়ের মধ্যেই জেলা সভাপতিদের নির্বাচন করা হবে বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। আগামী 30 ডিসেম্বরের মধ্যে নতুন প্রদেশ সভাপতি নির্বাচনের কাজ শেষ করার সব ধরনের প্রস্তুতিও নিয়ে নিয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এদিকে গত 3রা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দলের সভ্যপদ অভিযানে ইতিমধ্যে অনলাইন এবং অফলাইন উভয় মোডে মোট 11,71,000 সদস্য নথিভুক্ত করা হয়েছে বলেও জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। অফলাইন মোডের মাধ্যমে সংগৃহীত তালিকাভুক্তির ডেটা আপডেট করার কাজ চলছে বলে এই সংখ্যা আরো বাড়বে বলে আশা প্রকাশ করছে বিজেপি। উল্লেখ করা যেতে পারে, মোট 12 লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে গত 2 মাস ধরে অভিযান চালিয়ে যাচ্ছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। মূলত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে প্রজেক্ট করেই চলছে এই সদস্য পদ সংগ্রহ অভিযান কর্মসূচি। 2019 সালে সর্বশেষ সভ্য পদ সংগ্রহ অভিযানে 6,50,000 সদস্যের নাম নথিভুক্ত করেছিল ত্রিপুরা বিজেপি। এই বছরে লোকসভা নির্বাচনে দলকে ভোট দেওয়া 16 লক্ষ ভোটারদের মধ্যে 70% ভোটারকে দলের সদস্য হিসেবে তালিকাভুক্ত করার লক্ষ্য নির্ধারণ হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চিত্র সাংবাদিক সুজিত আচার্যের উপর আক্রমণের ঘটনায় 6 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার অভিযুক্তদের আদালতে সোপর্দ করে 5 দিনের রিমান্ডের আবেদন জানানো হয় বলে জানিয়েছে আমতলী থানার পুলিশ। প্রসঙ্গত, রবিবার গভীর রাতে সিদ্ধি আশ্রম সংলগ্ন এলাকায় দুষ্কৃতিকারীদের আক্রমণে গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সাংবাদিক সুজিত আচার্য। ঘটনার সঙ্গে জড়িত 6 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমতলী থানার পুলিশ। তবে আক্রমণ সংঘটিত করার সময় ব্যবহৃত অস্ত্রগুলো এখনো উদ্ধার করা হয়নি বলে জানা যায়। মঙ্গলবার অভিযুক্তদের 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন আমতলী থানার ওসি মৃণাল পাল। উপর আক্রমণের বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল, এখন পর্যন্ত কতজনকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে কবে কোর্টে তোলা হবে এবং রিমাইন্ডের আবেদন চাওয়া হবে কি? আমরা রিটেন কমপ্লেন পাওয়া মাত্র আমরা গতকালকে একটি মামলা নিয়েছি এবং মামলা নিয়ে তদন্তের সাপেক্ষে 6 জনের নাম উঠে এসেছে। আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি এবং আজকে মহামান্য আদালতে আমরা ওদের ফরওয়ার্ড করছি 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে। ওদের সাথে আরও কারা জড়িত আছে এখন পর্যন্ত কি জানা গিয়েছে? এখন পর্যন্ত 6 জনের নাম এসেছে, আমরা 6 জনকেই গ্রেফতার। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো নানা খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। সাবরুম স্থলবন্দর এবং মৈত্রী সেতু করিডোর চালু হবে চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের প্রথম দিকে। এ বিষয়ে কথাবার্তা চলছে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে। মঙ্গলবার এই কথা জানিয়েছেন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া চেয়ারম্যান আদিত্য মিশ্রা। এদিন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া চেয়ারম্যান আদিত্য মিশ্রার পৌরোহিত্যে সাবরুম স্থলবন্দরে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক। ত্রিপুরা বাংলাদেশ আমদানি রপ্তানি সহ সাবরুম স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপারের বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। বাংলাদেশের সরকার পতনের পর যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই কারণে মূলত মৈত্রী সেতু দিয়ে যাত্রী পারাপার এবং তা চালু করার প্রতিক্রিয়ায় ব্যাঘাত ঘটছে। যদি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয় তবে ভারত সরকার এই বছরের শেষ দিকে বা নতুন বছরের প্রথম দিকে যাত্রী পারাপার চালু করার সিদ্ধান্ত নিতে পারে বলে পরবর্তী সময়ে জানিয়েছেন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্রা।
14 अगस्त को इस रूट को चालू करने के लिए, लेकिन जो बांग्लादेश में पॉलिटिकल चेंजेस हुए उससे थोड़ा ये काम अभी टल गया है। फिर भी हमारा प्रयास है कि जल्दी से जल्दी इस रूट को हम लोग चालू करें। ये दोनों ही देशों के लिए बहुत महत्वपूर्ण। সংবিধান দিবস উপলক্ষে মঙ্গলবার র্যালি সংগঠিত হলো শহর আগরতলায়। র্যালির নেতৃত্ব দেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই র্যালি উমাকান্ত মাঠ থেকে শুরু হয়ে শেষ হয় অত্যন্ত প্যালেসের সামনে। পরিশেষে সেখানে পাঠ করা হয় সংবিধানের প্রস্তাবনা। এতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। এবং এর মাধ্যমে এই সংবিধান দিয়ে আমরা শুরু করেছি আমাদের দেশের শাসন প্রতিষ্ঠাকে প্রতিষ্ঠিত করা এবং আমাদের নিজস্ব বাক স্বাধীনতাকে রক্ষা করা এবং সর্বোপরি আমাদের এই সমস্ত মানুষের জন্য সার্বিকভাবে যে অর্থনৈতিক সামঞ্জস্য বজায় রাখা। এদিকে এই সংবিধান আমাদের দেশের সবচেয়ে পবিত্র গ্রন্থ। আমাদের সংবিধান নিশ্চিত করে ব্যক্তি এবং সমষ্টির আত্মসম্মান। সমস্ত নাগরিকদের তাদের আচরণে আত্মস্থ করতে হবে সাংবিধানিক আদর্শগুলিকে। মঙ্গলবার সংবিধান দিবস উপলক্ষে সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত অনুষ্ঠানে নিজের ভাষণে এমনটাই উল্লেখ করেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার ভারতের সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরাতন সংসদের সেন্ট্রাল হলে। অনুষ্ঠানের থিম ছিল আমাদের সংবিধান আমাদের আত্মসম্মান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংবিধান দেশের সবচেয়ে পবিত্র গ্রন্থ। আমরা আজ একটি ঐতিহাসিক দিনের সাক্ষী। আমাদের সংবিধান নিশ্চিত করে ব্যক্তি এবং সমষ্টির আত্মসম্মান। একটি প্রগতিশীল সমাজ ব্যবস্থার কথা লিপিবদ্ধ করেছেন আমাদের সংবিধান রচয়িতারা। অনুষ্ঠানে নিজের ভাষণে এদিন একথাই উল্লেখ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। कार्यपालिका, विधायिका और न्यायपालिका के साथ साथ सभी देशवासियों की सक्रिय भागीदारी से हमारे संवैधानिक आदर्शों को शक्ति मिलती है। हमारे संविधान में प्रत्येक नागरिक के मूल कर्तव्यों का स्पष्ट उल्लेख किया गया है। भारत की एकता और अखंडता की रक्षा करना, समाज में समरसता की भावना का निर्माण करना, महिलाओं के सम्मान को सुनिश्चित करना, पर्यावरण की रक्षा करना, वैज्ञानिक दृष्टिकोण को अपनाना, सार्वजनिक संपत्ति की सुरक्षा करना तथा राष्ट्र को उपलब्धियों की नई ऊंचाई तक ले जाना नागरिकों के मूल कर्तव्यों में शामिल है। हमारा संविधान एक जीवंत और प्रगतिशील दस्तावेज है। बदलते समय की मांग के अनुसार नए विचारों को अपनाने की व्यवस्था हमारे दूरदर्शी संविधान निर्माताओं ने बनाए थे। हमने संविधान के माध्यम से सामाजिक न्याय और समावेशी विकास के अनेक बड़े लक्ष्यों को प्राप्त किया है। नई सोच के साथ हम भारत को विश्व समुदाय में नई पहचान दिला रहे हैं। हमारे संविधान निर्माताओं ने भारत को अंतर्राष्ट्रीय शांति और सुरक्षा को मजबूत बनाने में महत्वपूर्ण भूमिका निभाने का निर्देश दिया है। आज एक अग्रणी अर्थव्यवस्था होने के साथ साथ हमारा देश विश्व बंधु के रूप में ये भूमिका बेखूबी निभा रहे हैं। সংস্কৃত ও মৈথিলিতে সংবিধানের অনুলিপিও জারি করা হয়েছে এদিনের অনুষ্ঠানে। উল্লেখ করা যেতে পারে ৭৫ বছর আগে ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের সংবিধান গ্রহণ করে গণপরিষদ। তাই ২৬ নভেম্বর দিনটি প্রতি বছর সংবিধান দিবস হিসেবে পালন করা হবে বলে ১৯ নভেম্বর ২০১৫ একটি বিজ্ঞপ্তি জারি করেছিল সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে একই মঞ্চে একসঙ্গে বসতে দেখা গেছে সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত এদিনের অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে মঙ্গলবার স্টুডেন্ট হেলথ হোমে ৭৫তম সংবিধান দিবস পালন করা হয়। ২৬ নভেম্বর দিনটি এক ঐতিহাসিক দিন হিসেবে আমাদের কাছে পরিচিত। লোকসভার ১১টি অধিবেশনের প্রস্তাবনার পর ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর সংবিধান গৃহীত হয়। এর এক বছর পর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকরী হয়। এই দিনটি ভারতবাসীর কাছে গর্বের দিন, আনন্দের দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সর্বভারতীয় কংগ্রেস কমিটির
সাধারণ সম্পাদক তথা প্রদেশ কংগ্রেস ইনচার্জ ক্রিস্টোফার তিলক, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক বিজেত সিনহা, প্রাক্তন সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব। অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেছেন, একটি সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্রের নাগরিক হতে পেরে ত্রিপুরাবাসী হিসেবে আমরা গর্ববোধ করছি। আমাদের অধিকার আজ সুরক্ষিত। ৭৫তম সংবিধান দিবসে অধিকার সুরক্ষার লড়াইয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। এই ২৬শে নভেম্বর এই মহান দিবস আজকে সারা দেশে ৭৫তম দিবস রূপে উদযাপিত হচ্ছে। আমরা ত্রিপুরাবাসী গর্ববোধ করি যে একটা সার্বভৌমত্ব। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বেচিমারা মধ্যপাড়া ২ নম্বর অঙ্গনারী কেন্দ্রে মঙ্গলবার তালা ঝুলিয়ে দিলেন জায়গার মালিক শফিকুর রহমান। পূর্বের শর্ত অনুযায়ী তার পুত্রবধূর যতক্ষণ না পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি হিসেবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা লাগানো থাকবে বলে জানান শফিকুর রহমান। জানা যায় ১৯৯১ সাল থেকে শফিকুর রহমানের পৈতৃক ভিটেতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা চলছে। এত বছর তাদের পরিবারে কোনো যোগ্য প্রার্থী না থাকায় বহিরাগত দিদিমণি দিয়ে স্কুলে পড়াশোনা চালানো হচ্ছিল। কিন্তু বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণির পদ শূন্য থাকায় তার পুত্রবধূ যোগ্যতা অনুযায়ী কেন্দ্রের দিদিমণির চাকরির জন্য ইন্টারভিউ দেন। পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী শফিকুর রহমানের পুত্রবধূ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণির পদে নিয়োগ পাওয়ার কথা, কিন্তু তিনি খবর নিয়ে জানতে পেরেছেন এই কেন্দ্রের দিদিমণি হিসেবে অন্য আরেকজনকে নিয়োগ করা হবে। তাই তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তালা ঝুলিয়েছেন কেন্দ্রে বলে জানিয়েছেন শফিকুর রহমান। বর্তমানে শফিকুর রহমান শারীরিকভাবে অসুস্থ থাকায় ও পরিবারের আর্থিক সঙ্গতি না থাকায় পরিবার পরিচালনার জন্য তার পুত্রবধূকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণির চাকরি দেওয়ার জন্য সরকারের কাছে কাতর কণ্ঠে আবেদন জানিয়েছেন তিনি। ইন্টারভিউ দিয়েছে, তারপরে এখানে ৬ জন ইন্টারভিউ দিয়েছি। ৬ জনের মধ্যে সবচেয়ে ভালো শিক্ষিত আমার ছেলে মেয়ে। এখন আমি কিছুদিন আগে ভালো খোঁজখবর লইছি। গতকালকেও আমি ব্লকে অফিসে গেছি। যাওয়ার পরে দেখলাম যে এখানে আমার ছেলের বউর কোনো নাম আসছে না, অন্য আরেকজনের নাম আসছে। এটা পুরা কাগজপত্র ঠিকভাবে হয় না। চোখ রাখছি খেলার খবরে। প্রথম পূর্বোত্তর প্যারা গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে গুয়াহাটিতে। আগামী ২৭-২৯ নভেম্বর আসামের গুয়াহাটিতে হবে এই আসর। প্যারা গেমসে ৫টি ইভেন্টে হবে প্রতিযোগিতা। এতে অংশ নিতে মঙ্গলবার গুয়াহাটির উদ্দেশ্যে ত্রিপুরা থেকে রওনা দিয়েছে ১৭ জন খেলোয়াড় এবং ২ জন অফিসিয়াল সহ মোট ১৯ জনের টিম। প্যারা অ্যাথলেটিক্স, সুইমিং ও ব্যাডমিন্টন এই ৩ ইভেন্টে অংশ নেবে ত্রিপুরা। গুয়াহাটি নেহরু স্টেডিয়ামে হবে এই প্রতিযোগিতা। পূর্বোত্তর প্যারা স্পোর্টস আসরের আয়োজন করছে আসাম প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং আসাম সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। এতে অংশ নেবে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ও ত্রিপুরা। এতিয়ালৈকে ৬খন ৰাজ্য অংশগ্ৰহণ কৰিছে, পাৰ্টিচিপেট কৰিছে। অসমকে ধৰি ত্ৰিপুরা, মণিপুর, সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, এই ৬খন রাজ্য। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।